প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলো আমরা দেখে নেই আজকের পাঠ শিরোনাম কি। আমাদের আজকের পাঠ শিরোনাম পোশাকের কাঁচামাল সম্পর্কে ধারণা অর্জন। এই লেসন সম্পন্ন করার পর শিক্ষার্থীরা নিম্নলিখিত কাজগুলো করতে পারবে। পোশাকের কাঁচামাল বলতে কি বোঝায় তা বলতে পারবে। পোশাকের কাঁচামাল কত প্রকার ও কি কি তা উল্লেখ করতে পারবে। পোশাকের বিভিন্ন কাঁচামাল সম্পর্কে বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, চলো আমরা দেখে নেই পোশাকের কাঁচামাল বা ম্যাটেরিয়ালস কি। কাঁচামাল হলো পোশাক তৈরির প্রধান উপাদান। পোশাক শিল্পে বিভিন্ন ধরনের কাঁচামাল ব্যবহৃত হয়। কাঁচামালকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়: প্রধান কাঁচামাল এবং আনুষঙ্গিক কাঁচামাল। প্রধান কাঁচামাল। পোশাক তৈরির প্রধান কাঁচামাল হলো কাপড়। এই কাপড় আবার দুই ধরনের হয়ে থাকে: ওভেন কাপড় এবং নিট কাপড়। সাধারণত টানা ও পরেন এই দুই ধরনের সুতার সমন্বয়ে ওভেন কাপড় তৈরি হয়। তোমরা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ, একটি টানা সুতার উপর দিয়ে ও আরেকটি টানা সুতার নিচ দিয়ে আরেকটি পরেন সুতা ক্রমাগত, সেই কাপড়কে আমরা সাধারণত ওভেন কাপড় বলে থাকি। এই ওভেন কাপড়ের কিছু সুবিধা এবং অসুবিধাও আছে। ওভেন কাপড় তুলনামূলকভাবে কম আরামদায়ক হয়। ওভেন কাপড় তৈরির সময় এর সুতায় মার দেওয়ার প্রয়োজন হয়। ওভেন কাপড় যেহেতু ভাঁজ পড়ে, তাই ওভেন কাপড় দিয়ে তৈরি পোশাকে পরার সময় আমাদের আয়রন করে পরার প্রয়োজন হয়। ওভেন কাপড় ফাউন্ডেশন কাপড় হিসেবে ব্যবহার করা যায়। এটা ফিল্টার কাপড় হিসেবেও ব্যবহার করা যায়। ওভেন কাপড়ের উৎপাদন খরচ বেশি, কিন্তু এর লুমের উৎপাদন ক্ষমতা কম। নিট কাপড়। একটি বা একাধিক সুতার সাহায্যে লুপ তৈরির মাধ্যমে নিট কাপড় তৈরি হয়। নিট কাপড়ের একটি অসুবিধা হলো, এই কাপড়ে একটি সুতা যদি কোনো ক্রমে খুলে যায়, তাহলে অপর সুতাটিও অটোমেটিক খুলে যায়। নিট কাপড়ে ভাঁজ করার প্রয়োজন হয় না। এই কাপড় পরতে তুলনামূলকভাবে আরামদায়ক হয়। নিট কাপড় ফিল্টার কাপড় হিসেবে ব্যবহার করা যায় না। এটা ফাউন্ডেশন কাপড় হিসেবেও ব্যবহার করা যায় না। এই কাপড় আয়রন করে পরারও প্রয়োজন হয় না। চলো আমরা এবার দেখে নেই পোশাকের আনুষঙ্গিক কাঁচামাল কি। পোশাক তৈরিতে প্রধান কাঁচামাল ছাড়া অন্যান্য যেসব উপাদান ব্যবহৃত হয় তাই আনুষঙ্গিক কাঁচামাল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা বিভিন্ন রকমের আনুষঙ্গিক কাঁচামালের ছবি দেখিয়েছি। এখানে আছে জিপার, ইন্টারলাইনিং, ফিতা, সুতা, বোতাম, এরকম বিভিন্ন রকমের আনুষঙ্গিক কিছু দ্রব্যাদির ছবি আমরা দিয়েছি। পোশাকের আনুষঙ্গিক কাঁচামাল সাধারণত তিন প্রকার হয়ে থাকে, যেমন সুইং অ্যাক্সেসরিজ, ফিনিশিং অ্যাক্সেসরিজ, প্যাকিং অ্যাক্সেসরিজ। সুইং অ্যাক্সেসরিজ সাধারণত সেলাই সুতা, ইন্টারলাইনিং, বোতাম, চেইন, হুক, লেভেল ইত্যাদি সুইং অ্যাক্সেসরিজ। অর্থাৎ যে সমস্ত উপাদান বা মালামাল সেলাইয়ের কাজে ব্যবহার করা হয় সেই সমস্ত উপাদানকেই আমরা সুইং অ্যাক্সেসরিজ বলে থাকি। ফিনিশিং অ্যাক্সেসরিজ পিন, ক্লিপ, টিস্যু পেপার, নেকবোর্ড, ব্যাকবোর্ড, কলার স্ট্যান্ড, বাটারফ্লাই ইত্যাদি। অর্থাৎ পোশাক উৎপাদনের পর ফিনিশিং এর পর্যায়ে যে সমস্ত মালামাল আমাদের প্রয়োজন হয় সেই সমস্ত মালামালকে ফিনিশিং অ্যাক্সেসরিজ বলা হয়। প্যাকিং অ্যাক্সেসরিজ পলিব্যাগ, কস্টেপ, ইনার বক্স, গাম টেপ, বিলিস্টার পলি, কার্টুন, পিপি ব্যান্ড, মেটাল ক্লিপ ইত্যাদি। অর্থাৎ প্যাকিং এর সময় আমাদের যে সমস্ত দ্রব্যাদি প্রয়োজন হয় সেই সমস্ত দ্রব্যাদিকে প্যাকিং অ্যাক্সেসরিজ বলা হয়। পোশাক তৈরিতে ব্যবহৃত কাঁচামালগুলো নাম এবং কাজগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কাপড় বা ফেব্রিক। আমরা আগেই জেনেছি পোশাক তৈরির মূল কাঁচামাল হলো ফেব্রিক। এক এক ধরনের পোশাক এক এক ধরনের ফেব্রিক দিয়ে বানানো হয়, যেমন কটন, পলিস্টার, নাইলন, রেয়ন, লিনেন, সিল্ক, জিন্স, গ্যাবার্ডিন, ফ্লানেল, পপলিন, টেট্রন ইত্যাদি। চল আমরা দেখে নিই কটন ফেব্রিক কি। সুতি কাপড়কে কটন ফেব্রিক বলে। সাধারণত কার্পাস গাছের তুলা থেকে তৈরি হয় এর সুতা। জিন্স এটি খুব মজবুত ও মাঝারি বা ভারী ধরনের সুতি কাপড়। এই কাপড়ের বুনটে সাদা ও অন্যান্য রং মিশানো থাকে। এই ফেব্রিক দিয়ে শার্ট, প্যান্ট ও স্কার্ট, জ্যাকেট ইত্যাদি পোশাক তৈরি হয়। গ্যাবার্ডিন। গ্যাবার্ডিন মোটা ধরনের সুতি কাপড়। এই কাপড় নানা রঙের হয়ে থাকে, যেমন খয়েরি, সাদা, কালো ইত্যাদি। গ্যাবার্ডিন কাপড়ে প্যান্ট ও স্কার্ট ভালো হয়। চলো আমরা এবার দেখে নিই সুতা বা থ্রেড কি। সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনে পোশাক তৈরির জন্য
প্রধানত দুই ধরনের সুতা ব্যবহার করা হয়, কটন এবং সিনথেটিক। কটন সুতা, সুতির সুতাকে কটন থ্রেড বলা হয়। সাধারণত কার্পাস গাছের তন্তু নিয়ে কটন সুতা তৈরি করা হয়। সিনথেটিক, কৃত্রিমভাবে তৈরি সুতাকে সিনথেটিক থ্রেড বলা হয়। সাধারণত মানুষ বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করে রসায়নাগারে সিনথেটিক ফেব্রিক বা সিনথেটিক সুতা তৈরি করে থাকে। লেবেল, পোশাকের বিভিন্ন জায়গায় সেলাই করে লাগানো হয় লেবেল। যেমন শার্টের কলারের পিছনে, বক্স প্লেটের পিছনের নিচের দিকে লেবেল দেখে পোশাকের অনেক তথ্য পাওয়া যায়। লেবেল দুই প্রকার, মেইন লেবেল এবং সাব লেবেল। মেইন লেবেল, এই লেবেলে কোম্পানি বা দেশের নাম লেখা থাকে। সাব লেবেল বিভিন্ন রকমের হয়ে থাকে, কান্ট্রি ও সাইজ লেবেল এবং কেয়ার লেবেল। এই লেবেল থেকে পোশাক কোন দেশের তৈরি ও সাইজ কত তা জানা যায়। আর কেয়ার লেবেল, এই প্রকার লেবেলে পোশাকের গুণগত মান বজায় রাখার জন্য পোশাক ধৌত করা, শুকানো, আয়রন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া থাকে। এই পর্যায়ে আমি আরেকটি তথ্য তোমাদের দিতে চাচ্ছি। লেবেলের পাশাপাশি মোটিভ বলে আরেকটি ব্যাপার আছে। ওই মোটিভটাও লেবেলের মতোই একটি অংশ, যেটা পোশাকের মধ্যে লাগানো থাকে। তবে মোটিভটা সাধারণত পোশাকের উপরের দিকে লাগানো থাকে। এখানেও কান্ট্রি বা কোম্পানির নাম উল্লেখ থাকে, কিন্তু এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। কিন্তু লেবেল পোশাকের ভিতরের দিকে থাকে। জিপার, চেইন বা জিপার পোশাকের একটি গুরুত্বপূর্ণ অংশ। পোশাকের দুইটি অংশ খোলা বা বন্ধ করতে জিপার ব্যবহার করা হয়। শার্ট, প্যান্ট, স্কার্ট, জ্যাকেট ইত্যাদি পোশাকে জিপার ব্যবহার করা হয়। জিপার দুই ধরনের হয়ে থাকে, যেমন ওপেন এন্ড এবং ক্লোজ এন্ড। যে জিপার সম্পূর্ণভাবে খোলা যায়, যেমন জ্যাকেটের জিপার। ক্লোজ এন্ড হলো যে জিপার একদিকে বন্ধ থাকে, যেমন প্যান্টের জিপার। জিপার তিন ধরনের জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে, সেই হিসেবে জিপার তিন প্রকার হয়ে থাকে, যেমন ভেজলন জিপার, নাইলন জিপার এবং মেটালিক জিপার। একটি জিপারে কয়েকটি অংশ রয়েছে, যেমন পুলার, পুলার বক্স, জিপার টিথ বা দাঁত, জিপার টেপ ও লক। চলো আমরা এবার জেনে নেই ইন্টারলাইনিং কি। পোশাকের কোনো নির্দিষ্ট অংশে ডিজাইন অনুযায়ী কাঙ্ক্ষিত আকৃতি দেওয়ার জন্য দুই পর্তা কাপড়ের ভিতর বাড়তি কাপড় দেওয়াকে ইন্টারলাইনিং বলে। এতে পোশাক পরতে আরামদায়ক ও মজবুত হয়। যেমন শার্টের কলার, কাফ, ফ্লাপ, বক্স প্লেট ও স্কার্টে এবং ওয়েস্ট ব্যান্ডে ইন্টারলাইনিং ব্যবহার করা হয়ে থাকে। ইন্টারলাইনিং প্রধানত দুই প্রকার, ফিউজিবল ইন্টারলাইনিং এবং নন ফিউজিবল ইন্টারলাইনিং। ফিউজিবল ইন্টারলাইনিং, যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে তাপ ও চাপের সাহায্যে জোড়া লাগানো হয় তাকে ফিউজিবল ইন্টারলাইনিং বলে। এই ফিউজিবল ইন্টারলাইনিং এ এক পাশে রেজিন জাতীয় পদার্থ থাকে। এই রেজিন জাতীয় পদার্থের কারণেই এটা তাপ ও চাপের সাহায্যে কাপড়ে জোড়া লাগে। আর নন ফিউজিবল ইন্টারলাইনিং বা সিউন ইন্টারলাইনিং হলো যে সকল ইন্টারলাইনিং পোশাকের মূল কাপড়ের সাথে সেলাই করে জোড়া লাগানো হয় তাকে সিউন ইন্টারলাইনিং বলে। সিউন ইন্টারলাইনিং এ রেজিন পদার্থ না থাকার কারণে এটা তাপ ও চাপের সাহায্যে জোড়া লাগানো যায় না, এটাকে সেলাই করে জোড়া লাগাতে হয়। চলো আমরা এবার জেনে নেই বোতাম কি। বোতাম হলো পোশাকের অতি প্রয়োজনীয় একটি কাঁচামাল। পোশাকের নির্দিষ্ট অংশ বারবার খোলা ও লাগানোর জন্য এবং পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বোতাম ব্যবহার করা হয়। বোতাম আবার দুই প্রকার, ফ্ল্যাট বোতাম এবং টিপ বোতাম। ফ্ল্যাট বোতামকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন এক ছিদ্র বিশিষ্ট ফ্ল্যাট বোতাম, দুই ছিদ্র বিশিষ্ট ফ্ল্যাট বোতাম এবং চার ছিদ্র বিশিষ্ট ফ্ল্যাট বোতাম। এই বোতামগুলো আবার বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়, যেমন প্লাস্টিক, হাড়, কাটা কিংবা মেটাল। টিপ বোতাম, টিপ বোতামগুলো বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় এবং এই বোতাম টিপ দিয়ে লাগানো হয়। এই বোতামে দুইটি অংশ থাকে, এই দুইটি অংশ চাপ দিয়ে পোশাকে লাগানো সম্ভব হয়। এই বোতামগুলো প্লাস্টিক এবং মেটালিক হয়ে থাকে। ভেলকো, ভেলকো পোশাকের ওয়েস্ট ব্যান্ডে ব্যবহার করা হয়। এর সাহায্যে পোশাকের কোমরের বেল্ট বন্ধ ও খোলা যায়, যেমন স্কার্টে ও ওয়েস্ট ব্যান্ডে ভেলকো ব্যবহার করা হয়। বর্তমানে বিভিন্ন বাচ্চাদের জুতায়ও এই ভেলকো ব্যবহার করা হয়। ইলাস্টিক, ইলাস্টিক দেখতে চ্যাপ্টা, চিকন ও ফিতার মতো। প্রয়োজন মতো পোশাক টাইট ও ঢিলা করতে ইলাস্টিক ব্যবহার করা হয়।
যেমন প্যান্টের ওয়েস্ট ব্যান্ডে এটি ব্যবহার করা হয়। এছাড়া কখনো কখনো চিকন ইলাস্টিক গুলা বাচ্চাদের পোশাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য স্মোকিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? প্যাটার্ন তৈরির জন্য তুমি কি কি টুলস ব্যবহার করবে, পোশাকের কাঁচামাল বলতে কি বোঝায় এবং কাঁচামাল কত প্রকার ও কি কি, ইন্টারলাইনিং কাকে বলে ও কত প্রকার ও কি কি, বিভিন্ন প্রকার ফেব্রিকের নাম, জিপারের বিভিন্ন অংশের নাম ও কাজ। শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিব। তোমরা খাতা কলম বের করো এবং হোমওয়ার্কটি লিখে নাও। পোশাক প্রস্তুতে ব্যবহৃত বিভিন্ন টুলস এবং ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করো। ছুটির পরে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা হোমওয়ার্কটি তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরব, অন্যকেও মনে করিয়ে দেব। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ঘরের ভিতরে নিরাপদে ভালো আছো। আজকের আমরা ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড 1-এর 10ম অধ্যায় ইলেকট্রোড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনে একজনকে ওয়েল্ডিং করতে দেখছি। এটার কি নাম বলতে পারবে? এটি হচ্ছে ইলেকট্রোড। আজকের আলোচ্য বিষয় ওয়েল্ডিং ইলেকট্রোডের পরিচিতি নিয়ে আমরা আজকের কথা বলবো। আজকের এই ক্লাস শেষে তোমরা বলতে পারবে ইলেকট্রোড কি তা বলতে পারবে, ইলেকট্রোডের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ইলেকট্রোডের শ্রেণীবিন্যাস করতে পারবে, ইলেকট্রোডের কোটিং এর কি প্রয়োজনীয়তা আছে তা বর্ণনা করতে পারবে, ইলেকট্রোড শনাক্তকারী কোড বিশ্লেষণ করতে পারবে। ইলেকট্রোড হচ্ছে একটি ধাতব যন্ত্র যা ওয়েল্ডিং এর কাজে ব্যবহৃত হয়। আমরা দেখতে পাচ্ছি এইভাবে করে ইলেকট্রন প্রবাহিত হয় এবং কার্যবস্তু
এবং ইলেকট্রোডের মধ্য দিয়ে ইলেকট্রনকে প্রবাহিত করে। প্রথমেই আমাদের জানতে হবে ইলেকট্রোডের সাইজ। ইলেকট্রোডের সাইজ নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক আছে। পৃথিবীতে বিভিন্ন কোম্পানি তাদের সুবিধা মতো ইলেকট্রোডের বিভিন্ন সাইজ তৈরি করে, কিন্তু আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি অনুযায়ী একটি ইলেকট্রোডের দৈর্ঘ্য 300 মিলিমিটার থেকে 450 মিলিমিটার পর্যন্ত হতে পারবে এবং এর ডায়া বা ব্যাস 1.75 মিলিমিটার থেকে সর্বোচ্চ 5 মিলিমিটার পর্যন্ত হতে পারবে। এবারে শিখে নেই ইলেকট্রোডের বিভিন্ন অংশগুলো কোথায় কোথায় কেমন অবস্থায় আছে। ইলেকট্রোডের এই অংশটা আবরণযুক্ত থাকে এবং এই অংশটি থাকে আবরণহীন। এবং ইলেকট্রোডের ডায়া বলতে যে জিনিসটা আমরা বুঝি, এই জিনিসটাকে বুঝি ইলেকট্রোডের ডায়া বা কোর ব্যাস। কোর ডায়া, কোর ব্যাস যাই বলি না কেন, এইটা হচ্ছে ইলেকট্রোডের মূল ব্যাস। আবরণযুক্ত যে অংশটুকু, এটি কিন্তু আবার ইলেকট্রোডের মূল ব্যাস নয়। ইলেকট্রোডের ব্যাস বলতে এই কোর ডায়াকে বুঝি আমরা। ইলেকট্রোডের শ্রেণীবিন্যাস এখন আমরা শিখতে যাচ্ছি। ইলেকট্রোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর ক্ষয়িষ্ণু ইলেকট্রোড। যে ইলেকট্রোড আমরা কাজ করতে গিয়ে ক্ষয় হয়ে যায়, সেই ইলেকট্রোডকে আমরা বলি ক্ষয়িষ্ণু ইলেকট্রোড। অপরটি কি হতে পারে? ঠিক ধরেছ, অক্ষয়িষ্ণু। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড। এই ইলেকট্রোডটি কাজ করলে ক্ষয় হয় না, এটাকে বলা হয় অক্ষয়িষ্ণু ইলেকট্রোড। ইলেকট্রোড কত প্রকার? দুই প্রকার। এক নম্বর ক্ষয়িষ্ণু, দুই নম্বর অক্ষয়িষ্ণু। এবারে আমরা শিখব ক্ষয়িষ্ণু ইলেকট্রোডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। ক্ষয়িষ্ণু ইলেকট্রোডকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর আবরণবিহীন ইলেকট্রোড। যে ইলেকট্রোডের উপরে কোনো আবরণ থাকে না বা কোটিং থাকে না, এটাকে আমরা বলি আবরণবিহীন ইলেকট্রোড। দুই নম্বর অল্প আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোড। অল্প আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোডটা হচ্ছে যে ইলেকট্রোডের উপরে কোটিংটা অল্প পরিমাণে দেয়া থাকে, এটাকে আমরা অল্প আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোড বলতে পারি। তিন নম্বর মধ্যম আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোড। যে ইলেকট্রোডের গায়ের উপরে আবরণটা একটু ভারী করে দেয়া থাকে কিন্তু খুব বেশি ভারী নয়, এটাকে আমরা মধ্যম আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোড বলতে পারি। সর্বশেষ ভারী আবরণ বা কোটিংযুক্ত ইলেকট্রোড। এই ইলেকট্রোডের গায়ে অত্যন্ত ভারী করে একটা আবরণ বা কোটিং দেয়া থাকে, যেটা ফ্লাক্সের কাজ করে। ফ্লাক্স কি আমরা পরবর্তীতে শিখব, আমরা আসছি সেই দিকে। ইলেকট্রোডের কোটিং এর কার্যাদি। ইলেকট্রোডের গায়ে যে কোটিং দেয়া থাকে, এই কোটিং এর কিছু কাজ আছে। এই কোটিংটা মূলত ফ্লাক্সের কাজ করে। এটি আমাদের বাতাসের ভিতরে যে অক্সিজেন আছে, আমরা যখন ওয়েল্ডিং করি, বাতাস থেকে অক্সিজেনগুলো সেখানে এসে অক্সাইডেশন হতে চায়, অর্থাৎ ফেরাসের সাথে অক্সিজেনের একটা বিক্রিয়া ঘটাতে চায়। এই অক্সাইডেশনটাকে বাধা দেওয়াই হচ্ছে এই ইলেকট্রোডের কোটিং এর প্রধান কাজ। এছাড়া মেটালকে গলতে সহযোগিতা করে, সুন্দর ওয়েল্ডিং হতে সহযোগিতা করে, সঠিক পেনিট্রেশনে সহযোগিতা করে। এই বিষয়গুলো হচ্ছে মূলত ইলেকট্রোডের কোটিং বা ফ্লাক্সের কাজ। আমরা দেখতে পাচ্ছি বাতাস থেকে অক্সিজেন এসে ওয়েল্ডিং এর জায়গায় অক্সাইডেশন হতে চেষ্টা করছে, কিন্তু ইলেকট্রোডের গায়ে যে ফ্লাক্স বা আবরণ রয়েছে, সেই ফ্লাক্স বা আবরণ সেই অক্সাইডেশন হতে বাধা দিচ্ছে। আমাদের ইলেকট্রোডের গায়ে যদি আবরণ না থাকে তাহলে কি হয়? বাতাস থেকে অক্সিজেন এসে ওখানে অক্সাইডেশন হয় এবং ইলেকট্রোড আটকে যায়। এইভাবে করে আমরা যতবার ওয়েল্ডিং করতে যাব,
আমাদের ইলেকট্রোড আটকে যাবে, আমরা কাজ করতে পারবো না। তাহলে কি তোমরা বুঝতে পারছো ওয়েল্ডিং এর ইলেকট্রোডের গায়ে আবরণের প্রয়োজনীয়তা কতখানি? ঠিক বলেছ, শুধু আবরণ নয়, যদি কখনো আবরণহীন ইলেকট্রোড দিয়ে আমরা ওয়েল্ডিং করতে যাই, সেক্ষেত্রে বাহির থেকে ফ্লাক্স নিয়ে সেই ফ্লাক্স ব্যবহার করতে হয়। তাহলে আমরা এবারে বুঝতে পারলাম যে ইলেকট্রোডের গায়ে আবরণ যাহা ফ্লাক্সের কাজ করে তাহার গুরুত্ব ওয়েল্ডিং এর ক্ষেত্রে কতখানি। এই আবরণ বা ফ্লাক্স কি কি কাজ করে? 1 নম্বর কাজ হচ্ছে ক্ষতিকারক অক্সাইড তৈরিতে বাধা দেয়। 2 নম্বর দ্রুত গলতে সাহায্য করে, ভালো পেনিট্রেশন ঘটায়, সুন্দর ওয়েল তৈরি করে, সর্বোপরি জোর নমনীয় করে। একটা ত্রুটিমুক্ত ওয়েল্ডিং এর জন্য এগুলো এর সবগুলো খুবই খুবই জরুরি। এতক্ষণ তোমরা যে বিষয়গুলো শুনলে, তোমরা যদি এই বিষয়গুলো বুঝে থাকো তাহলে তোমাদেরকে একটি কাজ দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হ্যাঁ, একটি চমৎকার কাজ দিব তোমাদেরকে। একটি ইলেকট্রোড অঙ্কন করে উহার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতে হবে তোমাদের। ছোটবেলায় সেই আঁকাআঁকির কথা, ড্রয়িং এর কথা মনে আছে তো? আমরা সবাই এটি পারবো? চেষ্টা করে দেখি না পারি কিনা। শুরুতেই বলেছিলাম ইলেকট্রোড 2 প্রকারের, একটি ক্ষয়িষ্ণু, অপরটি হচ্ছে অক্ষয়িষ্ণু। আমরা এতক্ষণ ক্ষয়িষ্ণু ইলেকট্রোড নিয়ে অনেক কথা বলে ফেলেছি। এবারে চলে আসি অক্ষয়িষ্ণু ইলেকট্রোডের কাছে। অক্ষয়িষ্ণু ইলেকট্রোডকে কয় ভাগে ভাগ করা যায় সেটি জানতে হবে আমাদের। 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড, কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড। 2 নাম্বার টাংস্টেন ইলেকট্রোড। এবারে ইলেকট্রোডের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি তোমাদেরকে শেখাতে যাব। তোমরা একটু মনোযোগী হও। আমরা খুব সাধারণভাবে তোমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ইলেকট্রোড কিনতে গেলে বিভিন্ন কোম্পানি ইলেকট্রোডের গায়ে একটা সাংকেতিক চিহ্ন বা একটি কোড নাম্বার লিখে রাখে। এই কোড নাম্বারের অর্থ আমরা যদি না বুঝতে পারি তাহলে ইলেকট্রোড ব্যবহার করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়, বা আমরা ইলেকট্রোড কিনতে গিয়ে প্রতারিত হতে পারি। এই কোডটা কি বক্তব্য উপস্থাপন করে এই বিষয়টাই আমরা এখন শিখতে যাব। এরকম একটা কোড নাম্বার ইলেকট্রোডের প্যাকেটের গায়ে লেখা থাকে। যেমন ধরো ইলেকট্রোডের প্যাকেটের গায়ে লেখা আছে E6013। এর দ্বারা আমরা কি বুঝি? তোমরা এটা ইংরেজিতেও পেতে পারো, ইংরাজি বাংলায় যেভাবেই হোক না কেন কোনো সমস্যা নেই। আমরা এর মিনিংটা শিখে নিই। প্রথম অক্ষর ই হলে আমরা বুঝবো ইলেকট্রোডটি আর্ক ওয়েল্ডিং এর জন্য প্রস্তুত করা হয়েছে। পরের 2টি সংখ্যা দিয়ে আমরা এই জিনিস বুঝি যে কতটুকু টানা শক্তি এই ধাতু সহ্য করতে পারবে। দ্যাট মিন্স আমরা যদি মেশিন দিয়ে তাকে টান দেই, এই টান দেওয়ার পরে কতখানি সে সহ্য করতে পারবে, তারপরে ছিঁড়ে যাবে। আমরা 60 থাকলে বুঝবো 60,000 পাউন্ড পার বর্গ ইঞ্চি, প্রতি বর্গ ইঞ্চিতে 60,000 পাউন্ড টানা শক্তি সে সহ্য করতে পারবে। ক্লিয়ার? এরপরে চলে আসি পরের অক্ষরে। পরের একটি অক্ষর দিয়ে আমরা বুঝবো এর পজিশন। আমরা জানি ওয়েল্ডিং কয়েকটা পজিশনে করা যায়: ফ্ল্যাট পজিশন, হরাইজন্টাল পজিশন, ভার্টিক্যাল পজিশন, ওভারহেড পজিশন, ইনক্লাইন পজিশন। এই 5টা পজিশনে আমরা ওয়েল্ডিং করতে পারি। এই ইলেকট্রোডটি কোন পজিশনে ওয়েল্ডিং করার জন্য প্রস্তুত করা হয়েছে এই শেষের অক্ষরের আগের অক্ষরটি থেকে সেটা নির্দেশ করে। সর্বশেষ অক্ষরটি দিয়ে আমরা কি বুঝি বলতে পারবে? শেষের অঙ্কটি দ্বারা কারেন্ট এর প্রকৃতি, কোটিং এর ধরন বুঝায়।
কারেন্ট কয় প্রকার? আমরা জানি কারেন্ট দুই প্রকার, এসি অল্টারনেটিং কারেন্ট, ডিসি ডিরেক্ট কারেন্ট। এই ইলেকট্রিক কোন কারেন্টে ব্যবহার করা যাবে এবং এর গায়ে কি ধরনের কোটিং বা আবরণ দেয়া আছে এর ব্যাখ্যা শেষের অক্ষরটি থেকে বোঝা যায়। তবে ভয় নেই, এটি মুখস্থ করতে হবে না, কারণ আন্তর্জাতিকভাবে এর চার্ট আছে, শুধু চার্টটা জানলে বা পড়তে জানলেই হবে। আমরা দেখি চার্টটা কেমন। এবারে দেখো E6013, 1 থেকে কি বোঝা যায়? এখানে 1, 2, 3 যে কোনো কিছুই হতে পারত। 1 থেকে যে জিনিসটা বোঝা যায়, এটা সকল পজিশনে, আমরা পজিশন 5টা বলেছিলাম, মনে আছে তো? হরাইজন্টাল, ভার্টিক্যাল, ওভারহেড, ফ্ল্যাট, ইনক্লাইন্ড, এই সকল পজিশনে ওয়েল্ডিং করার ক্ষমতা এই 1 যদি থাকে তার আছে। যদি 2 হয় তাহলে শুধুমাত্র ফ্ল্যাট এবং হরাইজন্টালে এই ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করা যাবে। যদি 3 হয় তাহলে এটি শুধুমাত্র ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করা যাবে। এই 3 ফ্ল্যাট পজিশনে ওয়েল্ডিং করার জন্য নির্বাচিত যে ইলেকট্রোড, এই দিয়ে যদি তুমি ওভারহেড পজিশনে ওয়েল্ডিং করতে যাও তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই এগুলো আমাদেরকে ভালোভাবে জেনে বুঝে প্রয়োগ করতে হবে। এরপরে চলে আসি শেষের অক্ষরটিতে। এই শেষের অক্ষরটি 0 থেকে 4 পর্যন্ত হতে পারে। যদি 0 হয় তাহলে কি হবে? এর গায়ে যে কোটিংটা দেওয়া আছে সেলুলোজ এবং সোডিয়ামের, এখানে যে কারেন্ট ব্যবহার করা হবে সেটা হচ্ছে ডিসি, মানে ডিরেক্ট কারেন্ট। যদি 1 হয় তাহলে হবে সেলুলোজ পটাশিয়াম। এখানে যে কারেন্ট ব্যবহার করা হবে এখানে এসি এবং ডিসি উভয় কারেন্টই ব্যবহার করা যাবে। যদি 2 হয় তবে কি হবে? তাহলে এটা টাইটেনিয়াম টাইপ, টাইটেনিয়াম সোডিয়াম ইলেকট্রোড হবে। এটি এসি এবং ডিসি উভয় কারেন্টই এখানে ব্যবহার করা যাবে। যদি 3 হয় তাহলে তোমরা কি চিন্তা করবে? তাহলে এটি টাইটেনিয়াম পটাশিয়াম, এর গায়ে যে কোটিংটা দেওয়া আছে এটা হবে টাইটেনিয়াম এবং পটাশিয়ামের। এখানে যে কারেন্ট ব্যবহার করা যাবে সেটা এসি এবং ডিসি উভয় কারেন্টই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। যদি 4 হয় তাহলে তোমরা জেনে রাখবে এর গায়ে যে কোটিংটা দেওয়া আছে সেটি হচ্ছে টাইটেনিয়া আয়রন পাউডারের, এবং এখানে যে কারেন্ট ব্যবহার করতে হবে সেটি এসি এবং ডিসি, অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট অথবা ডাইরেক্ট কারেন্ট, যে কোনো একটি ব্যবহার করা চলবে। এবারে তোমাদের একটু দলগত কাজ দিব। যদিও দলগত কাজ করা এখন একটু অসুবিধা, তোমাদের মা বাবা ভাই বোন সবাই তো বাসায় রয়েছে, তাদেরকে নিয়ে এই কাজটি করা যায় কিনা। আমরা এতক্ষণ যে বিষয়টি শিখলাম বা জানলাম, ইলেকট্রোডের কোটিং এর প্রয়োজনীয়তা উল্লেখ করো, এই বিষয়ে তোমরা একটি কাগজে প্যারাগ্রাফ লিখে রাখবে এবং তোমাদের স্কুল যখন খুলবে তখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে এটি জমা দিবে। তবে ভয় নেই, এই পরিশ্রম বৃথা যাবে না। এটি তোমাদের সেশনাল মার্কের সাথে যুক্ত হবে এবং তোমাদের এই ধারাবাহিক যে মূল্যায়ন এরই একটা অংশ এটি। আমরা এই দলীয় কাজটি শেষ করার পরে আমরা জানতে চাইব যে আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি সেগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনেছো কিনা। যদি আমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সঠিকভাবে দিতে পারো তাহলে আমি বুঝবো যে সত্যিকার অর্থেই তোমরা আমাদের এই ক্লাসটি ভালোভাবে শুনেছ এবং বুঝতে পেরেছ। ইলেকট্রোড কি? ঠিক বলেছ, ইলেকট্রোড একটা ধাতব দণ্ড যাহা ওয়েল্ডিং করার সময় ব্যবহার করা হয়। ইলেকট্রোড প্রধানত কত প্রকার ও কি কি? ইলেকট্রোড প্রধানত 2 প্রকার, একটা ক্ষয়িষ্ণু, অপরটি হচ্ছে অক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু ইলেকট্রোড হচ্ছে সেটি যেটি ব্যবহারের সাথে সাথে ক্ষয় হয়ে যায়, পরবর্তীতে আর তাকে ব্যবহার করা যায় না, সেটি হচ্ছে ক্ষয়িষ্ণু ইলেকট্রোড। অক্ষয়িষ্ণু ইলেকট্রোড হচ্ছে যেটি ব্যবহার করলে ক্ষয় হয় না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেটি হচ্ছে অক্ষয়িষ্ণু ইলেকট্রোড। এবারে বলতে হবে, একটি কঠিন প্রশ্ন হয়ে গেছে, ক্ষয়িষ্ণু এবং অক্ষয়িষ্ণু ইলেকট্রোডের নাম বলতে হবে। ঠিক বলেছ,
এবারে E7024 এর শ্বাসশূন্য দ্বারা কি বোঝায় মনে আছে? আমরা টানা শক্তির কথা বলেছিলাম। হ্যাঁ, এর দ্বারা বোঝায় 70,000 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চি, অর্থাৎ প্রতি বর্গ ইঞ্চিতে 70,000 পাউন্ড টানা শক্তি বহন করার ক্ষমতা রাখে এই ইলেকট্রোড দ্বারা। তার মানে আমরা এই প্রশ্নগুলোর যদি সঠিক জবাব দিতে পারি তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই ক্লাসটি খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করেছি বা বুঝতে পেরেছি। বাড়ির কাজ, ইলেকট্রোড শনাক্তকরণ কোডটি লিখব, যাহার ওয়েল্ড মেটালের টানা শক্তি হবে 80,000 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিতে এবং যাহা এসি ও ডিসিতে এবং সকল পজিশনে ব্যবহার করা যাবে। এরকম একটা কোড আমরা লিখব। পারবো না? অবশ্যই পারবো। এই বাড়ির কাজটি সম্পন্ন করে যখন তোমাদের স্কুল খুলবে তখন তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে। তবে ভয় নেই, তোমাদের এই শ্রম বৃথা যাবে না। এটি তোমাদের ধারাবাহিক যে মূল্যায়ন, সেই মূল্যায়নের সাথে তোমাদের এই মার্কসটা যুক্ত হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে। এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখবে। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টেট 2 এর 10ম শ্রেণীর ইন্টারনেটের প্রাথমিক ধারণা অর্থাৎ নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারছি তোমরা একটু খেয়াল করে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যক্তি তার হাতের মাঝে পুরো পৃথিবীটাকে ধরে আছে। তোমরা কি ধারণা করতে পারছো যে কিভাবে এই প্রযুক্তিটা সম্ভব হচ্ছে বা কোন প্রযুক্তির মাধ্যমে আমরা এই সুবিধাটা পেতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো। আজকে আমরা ইন্টারনেট এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এই ইন্টারনেটের মাধ্যমেই
এই প্রযুক্তির মাধ্যমেই আমাদের পুরো পৃথিবীকে আমরা হাতে মুঠে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এই অধ্যায় থেকে আমরা আজকে শিখতে পারবো ইন্টারনেট কি তা বলতে পারবো, ইন্টারনেট ও এক্সট্রানেটের পার্থক্য করতে পারবো, ইন্টারনেটের রিসোর্স ও সার্ভিস সমূহের বর্ণনা করতে পারবো, সমাজে ইন্টারনেটের সুফল ও কুফল বর্ণনা করতে পারবো। ইন্টারনেট কি? ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইন্টারনেট। ইন্টারনেট তথ্যের সাগর। যাবতীয় তথ্য ইন্টারনেট হতে খুব সহজেই পাওয়া যায়। ইন্টারনেটকে তথ্য ভান্ডারও বলা হয়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্রের মাধ্যমে আমরা দেখছি যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে পুরো পৃথিবীটাকে একটি নেটওয়ার্কে রূপান্তর করা হয়েছে। এটাই মূলত ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটি কম্পিউটার নেটওয়ার্ক যা ইন্টারনেট প্রোটোকল প্রযুক্তি ব্যবহার করে শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, কর্মক্ষম সিস্টেম অথবা কম্পিউটার সেবা শেয়ার করে। অর্থাৎ একটি প্রতিষ্ঠান তার নিজস্ব প্রয়োজনের জন্য ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে এই প্রযুক্তির মাধ্যমে তারা একটি নেটওয়ার্ক তৈরি করে। এটি ইন্টারনেটের সাথে পার্থক্য হলো যে অন্যান্যরা এই নেটওয়ার্ক থেকে কোনো সুবিধা বা তথ্য আহরণ করতে পারবে না, শুধুমাত্র ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের লোকজনই এটাকে ব্যবহার করবে। এক্সট্রানেট কি? কোনো প্রতিষ্ঠান বা অফিসের ওয়ানের একটি নির্দিষ্ট অংশ বা এর রিসোর্স সকলের জন্য উন্মুক্ত থাকতে পারে। প্রতিষ্ঠান বা অফিসের ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ ইউজাররা এসব তথ্য দেখতে পারে বা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারে। ওয়ানের এ ধরনের উন্মুক্ত অংশকে এক্সট্রানেট বলে। অর্থাৎ যদি একটি প্রতিষ্ঠানের কিছু অংশ আমরা অন্যদের জন্য ব্যবহার উপযোগী করে দেই, তখন সেটাকে আমরা বলছি এক্সট্রানেট। এবার আমরা ইন্টারনেটের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জানার চেষ্টা করব। তথ্য আদান প্রদান করা। আমরা জানি ইন্টারনেটের মাধ্যমে আমরা এক স্থান হতে অন্য স্থানে অতি সহজেই তথ্য প্রেরণ এবং গ্রহণ করতে পারি। এর মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করার যে সুবিধা পাই তা অন্য কোনোভাবেই আমরা পেতে পারি না। তথ্য আরোহণ বা সংগ্রহ করা। তোমরা জানো আমরা বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে অতি নিমিষেই বিভিন্ন ধরনের তথ্য খুঁজে বের করতে পারি, যেমন গুগল, বিং ইত্যাদি। তোমরা কি জানো যে আমাদের বাংলাদেশেরও একটি নিজস্ব সার্চ ইঞ্জিন আছে, তার নাম হলো পিপিলিকা। এই পিপিলিকা, গুগল বা বিং এই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের তথ্য অতি নিমিষেই আহরণ করতে পারি বা সংগ্রহ করতে পারি। শিক্ষার ক্ষেত্রে ইন্টারনেট বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে। অর্থাৎ আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার করে একই স্থান থেকে বিভিন্ন স্থানের ক্লাস করতে পারছি এবং বিভিন্ন লাইব্রেরি থেকে আমরা অতি সহজেই বিভিন্ন বই ডাউনলোড করে তা পড়তে পারছি। চিকিৎসা সেবায় বর্তমানে ইন্টারনেটের বহুল ব্যবহার হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে গবেষণা বা চিকিৎসার যে ফলাফলগুলো আমরা দেখতে পাচ্ছি তা অতি নিমিষেই আমরা একত্রিত করে আমাদের দেশে আমরা তা প্রয়োগ করতে পারছি। ফলে ভিন্ন ভিন্ন জায়গার গবেষণা আর যে সুফল তা আমরা ভোগ করতে পারছি। বিনোদন ও অনলাইন মিডিয়া। তোমরা জানো আজকাল আমরা ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অতি নিমিষেই বিভিন্ন ভিন্ন দেশের চিত্র বা নাটক, ছবি যাই বলি না কেন তা আমরা অতি দ্রুত দেখতে পাচ্ছি। এর ফলে আমাদের বিনোদন জগতের বিস্তার অনেক বড় হয়ে গেছে। ব্যবসা বাণিজ্যে ও ব্যাংকিং সেবায় আজকাল আমাদের সব প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট ব্যবহার করে তথ্য আদান প্রদান করছে, ব্যবসা বাণিজ্য করছে। একজন তার পণ্য অন্যদের কাছে সশরীরে না পাঠিয়েও তার বিভিন্ন ব্রোশিয়ার বা লিফলেট পাঠিয়ে তার সাথে ব্যবসার প্রস্তুতি নিচ্ছে এবং ব্যবসা করছে। ব্যাংকিং সেবায় অর্থ ট্রান্সফার করা বা বিভিন্ন ধরনের পেমেন্ট করা, এই সব কিছুই আমরা ইন্টারনেটের মাধ্যমে করতে পারছি। ই কমার্স ইন্টারনেটের একটি বহুল ব্যবহৃত প্রযুক্তি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন পণ্য কিনতে পাচ্ছি এবং বাইরে না যেয়েই আমরা ঘরে বসেই সেই পণ্যগুলো হাতে পেয়ে যাচ্ছি। বৈশ্বিক অবস্থান সম্বন্ধীয় সেবা। তোমরা জানো জিপিএস বা গুগল ম্যাপস ব্যবহার করে
বর্তমানে আমি কোথায় আছি সেই সম্পর্কে অতি সহজে আমি তথ্য সংগ্রহ করতে পারছি, বা অন্য কাউকে আমি আমার তথ্যটা শেয়ার করতে পারছি, বা অন্যদেরও তথ্য আমি অনুরূপভাবে সংগ্রহ করতে পারছি। সামাজিক যোগাযোগ মাধ্যম, বর্তমানে আমরা ফেসবুক, টুইটার, এই বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে অতি সহজেই ভিন্ন ভিন্ন গোষ্ঠী বা জনগণের সাথে একত্রিত হতে পারছি। ভিন্ন জায়গায় বসেও আমরা একত্রে আড্ডা দিতে পারছি বা কোনো তথ্য শেয়ার করতে পারছি। এই সবকিছু ইন্টারনেটের সুযোগ বা সুবিধা হিসেবে গণ্য হচ্ছে। ইন্টারনেটের সার্ভিস সমূহ, ইন্টারনেটে আমরা কি ধরনের সার্ভিস পেতে পারি বা পাচ্ছি সে সম্পর্কে আমরা এবার একটু দেখে নেব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, আমরা যেটাকে বলি ওয়েব, আমরা সবাই জানি যে এই ইন্টারনেটের সবচেয়ে বহুল ব্যবহৃত যে প্রযুক্তি আমরা ব্যবহার করছি সেটা হলো ওয়েব। ওয়েব থেকে আমরা যে কোনো ধরনের বা সব ধরনের তথ্যই অতি সহজেই সংগ্রহ করতে পারছি। সার্চ ইঞ্জিন সার্ভিস, তোমরা আগেও জেনেছো যে বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা সুনির্দিষ্ট তথ্যগুলোকে খুঁজে বের করতে পারি। ইমেল সার্ভিস, বর্তমানে ইন্টারনেটের সবচেয়ে বহুল ব্যবহৃত আরেকটি প্রযুক্তি, সেটি হলো ইমেল। আমরা এক স্থান থেকে অন্য স্থানে চিঠি প্রেরণ করতে পারছি। এই চিঠির সাথে আমরা বিভিন্ন ধরনের তথ্য সংযুক্ত করে পাঠিয়ে দিতে পারছি। ক্লাউড ভিত্তিক স্টোরেজ সার্ভিস, তোমরা জানো যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান যেমন গুগল, ইয়াহু, বিং, এরা আমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করার জায়গা দিচ্ছে। এর জন্য কিছু কিছু প্রযুক্তি আছে যারা আমাদের থেকে অর্থ নিচ্ছে, আবার কেউ কেউ ফ্রি দিচ্ছে। এই ফ্রি স্পেসগুলোতে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারছি এবং প্রয়োজন বোধে যে পৃথিবীর যে কোনো স্থান হতে সেগুলোকে আমরা আবার সংগ্রহ করতে পারছি। ই গভর্নেন্স সার্ভিস, বর্তমানে আমাদের দেশের সবগুলো সরকারি প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট ব্যবহার করে এই তথ্য আদান প্রদান করে থাকে এবং এই ফাইলগুলো তারা সশরীরে না পাঠিয়ে ইন্টারনেটের মাধ্যমে প্রেরণ করছে। ফলে তথ্যের গতি বৃদ্ধি পাচ্ছে এবং কাজের দক্ষতা এবং গতি বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কিছু নিরাপত্তারও সুনিশ্চিত করা যাচ্ছে। ই কমার্স বা ই ব্যাংকিং সার্ভিস, তোমরা জানো যে বর্তমানে আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন পণ্য ঘরে বসে দেখতে পাচ্ছি এবং সেগুলো আমরা ক্রয় করতে পারছি এবং ইন্টারনেটের মাধ্যমেই আমরা সেই অর্থ পরিশোধ করতে পারছি। ব্যাংকিং সেবায় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে পণ্যগুলো ক্রয় করছি তা ব্যাংকে না যেয়েও বাসায় বসেই আমরা ব্যাংকের মাধ্যমে সেই অর্থগুলো আমরা পরিশোধ করতে পারছি। এই সবকিছু সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ই লার্নিং সার্ভিস, তোমরা এখন ঘরে বসে আমার যে ক্লাসটি দেখতে পাচ্ছ এই সবকিছু সম্ভব হয়েছে ই লার্নিং সার্ভিসের মাধ্যমে। এছাড়া তুমি ঘরে বসেও পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘরে বসে ভিডিও চ্যাটিং বা অডিও চ্যাটিং এর মাধ্যমে বিভিন্ন কোর্স সম্পূর্ণ করে তুমি তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে পারো। এই সবকিছু সম্ভব হয়েছে ই লার্নিং সার্ভিসের মাধ্যমে। ভিডিও ও ফটো শেয়ার সার্ভিস, তোমরা জানো ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই। তুমিও এরকম একটি প্রয়োজনীয় কোনো কিছুর ভিডিও তৈরি করে সেটা তুমি ইউটিউবে আপলোড করতে পারো, তাহলে অতি সহজেই সেটা সকলের নিকট পৌঁছে যাবে। তদ্রূপভাবে তুমি ফটোও শেয়ার করতে পারো যেগুলো অতি দ্রুত সকলের নিকট পৌঁছে যাবে। চ্যাটিং ও ভিডিও কল সার্ভিস, বর্তমানে আমরা মেসেঞ্জার, ইমো, টুইটার, ভিবার এরকম বিভিন্ন ধরনের সার্ভিস ব্যবহার করে থাকি। এর মাধ্যমে আমরা একই জায়গায় বসে ভিন্ন দেশের বা দূর দেশের বন্ধু বান্ধবদের সাথে আমরা ভিডিওতে কথা বলতে পারছি, তাতে আমাদের একই স্থানে অবস্থান করার অনুভূতি হচ্ছে। এই সবকিছু সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস, তোমরা জানো যে সোশ্যাল নেটওয়ার্কিং হলো ফেসবুক, টুইটার ইত্যাদি। এই ফেসবুকের মাধ্যমে আমরা একই জায়গায় বসে পৃথিবীর সব জায়গার তথ্যগুলো সংগ্রহ করতে পারছি বা এর মাধ্যমে আমরা কিছু সামাজিক আন্দোলন এরও সৃষ্টি করতে পারছি। নিউজ সার্ভিস, ঘরে বসে আমরা অনলাইনে সব পত্র পত্রিকা পড়তে পারছি এবং এই নিমিষেই পৃথিবীতে অন্য প্রান্তে কি ঘটছে সেই তথ্যগুলো আমরা জেনে যাচ্ছি। এই সবকিছু সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। ওয়েবকাস্টিং সার্ভিস,
যা ইন্টারনেটে কাস্টিং করা হয় বা প্রচার করা হয় তাই হলো ওয়েব কাস্টিং সার্ভিস। এই মুহূর্তে আমাদের যে টিভি চ্যানেলগুলো, তাদের যে তথ্যগুলো আমরা ঘরে বসে দেখতে পাচ্ছি, সে সবকিছু সম্ভব হচ্ছে এই ওয়েব কাস্টিং সার্ভিসের মাধ্যমে। ইন্টারনেট টিভি বা রেডিও সার্ভিস, যেখানে আমাদের এই টিভির সিগন্যাল বা রেডিওর সিগন্যাল পৌঁছে না, সেখানে যদি আমরা এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করি তাহলে এই সার্ভিসগুলো আমরা উপভোগ করতে পারি। সমাজে ইন্টারনেটের সুফল, আমরা ইন্টারনেট ব্যবহার করে যে সুবিধাগুলো পাচ্ছি তার ফলে সমাজে কি প্রভাব পড়ছে সেগুলো আমরা একটু এক নজর দেখে নিই। তথ্য আদান প্রদান করা, আমরা অতি সহজেই আমাদের প্রয়োজনীয় তথ্য অন্যদের নিকট হতে গ্রহণ করতে পারছি বা আমার তথ্য অন্যদের নিকট পৌঁছে দিতে পারছি। সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য আহরণ বা সংগ্রহ করা, আমরা সার্চ ইঞ্জিনে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আমার প্রয়োজনীয় যে তথ্যগুলো সেগুলোকে আমি অতি সহজেই খুঁজে পাচ্ছি এবং তা আমি ব্যবহার করতে পারছি। গ্লোবাল ভিলেজে পরিণত করেছে, অর্থাৎ ইন্টারনেটের ফলে আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি বা ভিডিও চ্যাটিংগুলো ব্যবহার করছি, এগুলোর মাধ্যমে আমাদের পুরা বিশ্বটাকে আমাদের অতি সন্নিকটে নিয়ে আসছে, যে কারণে আমরা বিশ্বের অন্য প্রান্তে যে ঘটনাগুলো ঘটছে তা অতি নিমিষেই এই প্রান্তে বসে জানতে পারছি এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারছি। এর ফলে ইন্টারনেটের এই ব্যবহারের ফলে আমাদের পুরো বিশ্বটা একটা ছোট স্পেস হয়ে আসছে, যেটাকে আমরা বলছি গ্লোবাল ভিলেজ। আমরা সহজেই সুবিধাগুলো অনুভব করতে পারছি। ই গভর্নেন্সের ব্যবহার, আমরা বর্তমানে যে ই গভর্নেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি তার ফলে আমাদের কাজের গতি এবং দক্ষতা অতি দ্রুত সম্পন্ন হচ্ছে। পূর্বে আমরা যা দেখতাম যে সরকারি বিভিন্ন কাজগুলো দাপ্তরিক প্রক্রিয়ার কারণে সম্পন্ন হতে অনেক সময় লাগতো, কিন্তু বর্তমানে ই গভর্নেন্সের কারণে কাজগুলো অতি দ্রুত সম্পন্ন হয়ে যাচ্ছে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা ব্যবস্থা সহজীকরণে, বর্তমানে এই দুর্যোগে আমাদের শিক্ষার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকার পরেও এই ইন্টারনেটের ব্যবহারের ফলে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা চালু রাখতে সক্ষম হচ্ছি। এই সবকিছু সম্ভব হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, এটি এই সমাজে সুফল বয়ে আনছে। চিকিৎসা সেবায়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যে গবেষণাগুলো হচ্ছে আমরা ঘরে বসেই সেই ফলাফলগুলো পাচ্ছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারছি। বিনোদন ও অনলাইন মিডিয়ায়, ব্যবসা বাণিজ্যে ও ব্যাংকিং সেবায়, এই সব জায়গাগুলোতে আমরা ইন্টারনেটের মাধ্যমে অনেক সুবিধা পেয়ে থাকি। ই কমার্স মূলত আমরা আগেও আলোচনা করেছি যে ঘরে বসেই আমি পণ্য ক্রয় এবং অর্থ পরিশোধ করতে পারছি। বৈশ্বিক অবস্থান সম্বন্ধীয় সেবা, যেটাকে আমরা বলছি জিপিএস, এর মাধ্যমে আমরা অন্যদেরকে খুঁজে পেতে পারি এবং আমাকেও অন্যদের নিকট অতি সহজেই উপস্থাপন করতে পারি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা বিভিন্ন সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এবং আমরা বিভিন্ন ক্ষতিকর নিউজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এবার আমরা সমাজে ইন্টারনেটের যে বিভিন্ন কুফল সেগুলো সম্পর্কে এক নজর দেখে নিব। ইন্টারনেট আসক্তিতে মূল্যবান সময়ের অপচয়, কুরুচিপূর্ণ তথ্য, ছবি বা ভিডিওতে নৈতিক ও সামাজিক অবক্ষয়, গোপনীয়তা ও নিরাপত্তা ব্যাহত হওয়া। ইন্টারনেটের কারণে আমাদের তথ্য যখন এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান হয় তখন এর তথ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সে ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট নজর রাখতে হয়। হ্যাকার হলো যারা বিনা অনুমতিতে আমার তথ্য চুরি করে বা আমার তথ্য বিকৃত করে, এদেরকে আমরা বলছি হ্যাকার। হ্যাকারের আক্রমণে তথ্য বা অর্থ চুরি হওয়া, ক্ষতিকর তথ্য প্রচারের মাধ্যমে হানাহানি, মারামারি ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া, এগুলো সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে। ভায়োলেন্সপূর্ণ গেম, ভিডিও দেখে হিংস্রতা বৃদ্ধি পাওয়া, আজকালকার ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের ভায়োলেন্সপূর্ণ গেম খেলে এবং সেখান থেকে তারা হিংস্র হয়ে উঠতে পারে, এগুলো সমাজের উপর একটা কুপ্রভাব ফেলে। তথ্য পাইরেসি বৃদ্ধি পাওয়া, আমাদের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে
অতি সহজেই আমরা সেখান থেকে তথ্যগুলো পেয়ে যাই, কিন্তু যারা এই তথ্যগুলো তৈরি করেছিল তারা সঠিক মূল্যটা পায় না। এইটাই সমাজে বিভিন্ন ধরনের প্রভাব ফেলে। ইন্টারনেট আসক্তির ফলে মনোদৈহিক স্বাস্থ্যের ঝুঁকি বৃদ্ধি পাওয়া। বেশি সময় ইন্টারনেট ব্যবহার করার ফলে মানুষের মানসিক বৈকল্য ঘটে, তারা সমাজ থেকে দূরে সরে আসে। সামাজিক নেটওয়ার্ক আসক্তি মানসিক রোগে পরিণত হওয়া। ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহারের ফলে মানুষ এখন কিন্তু হয়ে যাচ্ছে মানুষের সাথে মেশার যে প্রবণতা তার থেকে সরে আসছে। এইটা সমাজের উপরে বিরূপ প্রভাব ফেলে। নেটওয়ার্কের অপব্যবহারের ফলে সন্ত্রাসবাদ, জঙ্গি তৎপরতা সহ বিভিন্ন অপকর্ম বৃদ্ধি পাওয়া। এই সবকিছুই ইন্টারনেটের সমাজের উপর কুফল হিসেবে বিবেচিত হয়ে থাকে। মূল্যায়ন। এই অধ্যায় থেকে আমরা ইন্টারনেট ও এক্সটারনেট বলতে কি বুঝি সেই সম্পর্কে জানতে পেরেছি। ইন্টারনেটের সার্ভিস সমূহ কি কি সেই সম্পর্কে জানতে পেরেছি, এবং সমাজে ইন্টারনেটের সুফল ও কুফল সমূহ কি কি সেই সম্পর্কে জানতে পেরেছি। বাড়ির কাজ। এখন আমি তোমাদেরকে যে কাজগুলো দিব এগুলোকে জবশিট আকারে তৈরি করে স্কুল খোলার পর তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে, তার পরবর্তীতে তা মূল্যায়িত হবে। এবার এসো আমরা এক নজরে আমাদের বাড়ির কাজগুলো দেখে নেই। ইন্টারনেটের সার্ভিস সমূহ বর্ণনা করো। আমি আবার বলছি, ইন্টারনেটের সার্ভিস সমূহ বর্ণনা করো। 2 নম্বর, সমাজে ইন্টারনেটের সুফল এবং কুফল সমূহ বর্ণনা করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া লিংক www.skills.gov.bd এ ভিজিট করো। আশা রাখি সবাই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।